আমি বলি কি বিপিন, তুমি সব দুধটাই দিয়ে দাও। আমার নিমাই দাদা না ক্ষীর খেতে বড় ভালোবাসে। সচিমাকে বলবো নিমাই দাদাকে আজ একটু ক্ষীর করি। ও কি হাঁ করে দেখছো কি? দাও দাও দুধটা দাও। আমি মাকে বলে এক্ষুনি তোমার করির ব্যবস্থা করি। দাও দেখি দুধটা ভালো। হ্যাঁ হাঁড়ি ধরে ঢেলে দাও। এই যে বিপিন, খবর শুনেছ? ভৈরব আচার্য তার সাঙ্গপাঙ্গদের নিয়ে লোকের বাড়ি বাড়ি গিয়ে তোমাদের দুধ নিতে বারণ করেছে। তোমার বউকে কাজ থেকে জবাব দিতে বলেছে। হ্যাঁ আমরা সবই শুনেছি। এই যে উনি দুধ নিয়ে এই মাত্র এলেন, আর বউটা লোকের বাড়ি কাজ করতে গিয়েছিল, সেখান থেকে মাথা নিচু করে চলে এলো। শুনে বিপিন, তোমরা ভয় পেও না, আমি আচার্যকে সব জানিয়েছি। তুমি তো অভয় দিচ্ছ, তোমার ওই অদ্বৈত আচার্য দিচ্ছেন, জগন্নাথ পণ্ডিত দিচ্ছেন, কিন্তু আমরা খাবো কি? আমাদের পেট চলবে কি করে? ওই গরু বাছুরগুলো সেগুলো যে না খেয়ে মরবে। আরে হয়েছে হয়েছে, সব হয়েছে। আচার্য সব ব্যবস্থা করেছেন। তিনি বলেছেন যে তার বিয়ে আজ থেকে তোমার বউ কাজ করবে। আর 5 জায়গায় কাজ করে যা পেত, এখন থেকে ওই এক জায়গাতে কাজ করেই তাই পাবে। আর কিসের কি হবে? কেন, খানিক দুধ তিনি নেবেন, আর বাকি দুধ বিপিন গঞ্জের দোকানে বিক্রি করে আসবে। বাহ বাহ বাবা বাহ, বড় ভালো ব্যবস্থা করেছে গো, বড় ভালো ব্যবস্থা করেছে। কিষান দাদা, আমার এই দাদিটা একটু দুধ দেবে? তা না হয় দিল, কিন্তু আমার নারায়ণ তুমি দিল। আবার আবার ওই কথা, আবার ওই পাউন্ড কয়েকের মতন কথা। বড় মানুষের মতো কথা। ভগবান পাউন্ড কায়েত সৃষ্টি করে মানুষকে পৃথিবীতে পাঠায়। মানুষ নিজেই নিজের জাত সৃষ্টি করেছে ভেদাভেদ। এই এই এই, ওদিকে কোথায় যাচ্ছিস? ঝুলিটা আনতে হবে না? আরে ওদিকে বামন পড়ে জানিস না? ওদিকে গিয়ে কাজ নেই, যা 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 যা, ওদিকে যা ওদিকে যা। দিল দিল, যাত্রাটা অশুভ করে দিল। আগে আমি ওদের বারণ করেছিলাম। বারণ করেছিলে? কেটার্থ করেছো? বারণ করেছিলে? এই ছোট লোক জাত কোথাকার? আচ্ছা চলে 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 চলে। ও ওম গঙ্গা, চলে ওম গঙ্গা ওম গঙ্গা। দেখেছিস, ওই তোদের দেখে বামুন পাড়ার ছেলেগুলো পর্যন্ত দাঁড়িয়ে গেছে। ভেদাভেদ ভেদাভেদ হচ্ছে সমাজের একটা পরিমাপ ব্যবস্থা। তাকে অগ্রাহ্য করলে চলবে কেন? না 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 না, তা তো বুঝলাম, কিন্তু বউটা করতো ঝিয়ের কাজ। তার ধোয়া বাসন কোসন ঘরের মানুষ জল বুলিয়ে নিত, কাঁচা কাপড়গুলো আবার কেচে শুকিয়ে নিত। এখন তাকে তাড়িয়ে দিয়ে ঘরের মানুষের ভীষণ বিপদ। আর 10টা প্রাণীর সংসার আমার। অতগুলো প্রাণীর দায়িত্ব তোমাকে কে নিতে বলেছিল? আমার ছেলে মেয়ের দায়িত্ব আমি নেবো না, তা কি তুমি নেবে? এই আকলা গন্ডার দিনে অতগুলো ছেলে মেয়ের দরকার কি শুনি? তোমার মতো অপারক বা বন্ধা স্ত্রীর স্বামী তোমার সবাই নয়। তুমি কিন্তু আমাকে অসম্মান করছো। তুমি কি আমাকে সম্মান করে কথা বলছো? আস্তে, আমরা কি এখানে পরস্পর নিজেদের মধ্যে বিবাদ বিসংবাদ করতে বসেছি? আপনি একটু বুঝিয়ে বলুন তো। কখনোই না, কখনোই না। আরে বাবা, আমরা এখানে বসেছি সমাজের ভালো মন্দের বিচার করতে। আমরা এখানে বসেছি সমাজের মঙ্গল চিন্তা করতে, যাতে সমাজে বাস করে সমাজস্থ দেবদ্বীজের প্রতি অবহেলা না জন্মায় তার ব্যবস্থা করতে। ঠিক। বিপিনের পরিবারের উপর আমি যে ব্যবস্থাটা নিয়েছি সেটাই বহাল থাকবে, বহাল থাকবে অবশ্য। তাতে কারো কারো কিছু কিছু অসুবিধা হতে পারে, কিন্তু সেটা মেনে নিতে হবে। কিন্তু এই ব্যবস্থাটা কতদিন চালু থাকবে? যতদিন না তারা হাঁটু গেড়ে বসে আমাদের সামনে ক্ষমা চায় ততদিন। তাহলে তো আমাকে এক্ষুনি একবার বিপিনের বাড়ি যেতে হয়। কেন কেন, তুমি আবার সেখানে গিয়ে কি দেখে আসতে চাও? না না, দেখে আসতে না, এবার কিছু বলে তার উত্তরটা শুনে আসতে চাই। তাহলে আমি যাই? যাও। তবে শোনো, বিপিন কিন্তু প্রচন্ড রেগে আছে। হ্যাঁ,
তুমি যদি যেতে চাও যেতে পারো। না 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 না, তা দরকার হবে না। আমি নিজে গিয়ে বিপিনকে খবর দিয়ে এসেছি, সেই সবাই নিজেই এসে পড়বে। ওই তো নাম করতে করতে এসে গেছে। এসো এসো বিপিন, এসো, বসো। অবশ্য তোমাকে আমি একা আসতে বলেছিলাম। বিপিনরা এখন আর একা নয়, ওরা একা থাকতে চায় না। বলুন কেন ডেকেছেন? তোমার স্ত্রীর অপরাধের জন্য তোমার পরিবারকে সমাজ যে শাস্তি দিয়েছে সেটা শুনেছো নিশ্চয়ই। শুনেছে শুনেছে, সপরিবারে শুনেছে। সমাজ নয়, বলুন আপনারা। ওই হলো, আমরাও যা সমাজও তাই। আগে না, নবদ্বীপ একটা পাড়া নয়, একটা শহর। এ শহরের একটা ঐতিহ্য আছে। এখানে শাস্ত্রজ্ঞ নানা পণ্ডিতের বাস, এবং তাদের সবাইকে নিয়েই সমাজ। ঠিক। কি বলতে চাইছো কি তুমি? বলছি, আপনাদের দেওয়া বিধান নবদ্বীপের বৃহৎ সমাজ অগ্রাহ্য করেছে। তার মানে মানে আপনাদের কথা না শুনে জগন্নাথ পণ্ডিত এই বিপিনের কাছ থেকে দুধ কিনেছে। হ্যাঁ, কিনেছে। বিপিনের বউকে অদ্বৈত প্রভু তার গৃহ কাজে নিযুক্ত করেছেন। সে কি? কি একটা ষড়যন্ত্র! কি আমি কিছুতেই বরদাস্ত করবো না বলে দিলাম। একদম না। শোনো 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 বিপিন, আমি তোমার ধোপা নাপিত সব বন্ধ করে দেবো। আগে আগে আমরা গরিব, আমাদের ধোপা লাগে না। আমরা নিজেরাই নিজেদের ধোপা আর নাপিত। নাপিত বন্ধ করলে চুল কাটাও বন্ধ করে দেবো, চুল দাড়ি রেখে বৈষ্ণব। এত দূর! নিমাই, নিমাই, এই যে নে দুধটা খেয়ে নে। এতটা দুধ খাবো না। সে কি, এটা তো তোরই বাটি। জানি, তাহলে খেয়ে নে। খানিকটা দুধ কমিয়ে না। ও মা, দুধ কমাতে হবে কেন? আজ বিপিনের বাড়িতে পুজো হবে, সেইখানে দুধ খেতে হবে যে। বিপিনদের বাড়িতে পুজো, তুই জানলি কেমন করে? খালি বাহানা না। নে দুধটা খেয়ে নে। না গো, সত্যি বলছি। ওদের বাড়িতে পুজো হয় না। না গো, আজ হবে। কি হয়েছে গো মা? কি হয়েছে? কি বলছো ছোট দাদাকে? ঈশান, এই দুধটা নিমাইকে খাইয়ে দে। কিছুতেই খাবে না, খালি দুশ্চিপনা। আমি দেখছি, তুমি যাও। ছোট দাদা, ছোট দাদা, এই না দুধটা খেয়ে নাও তো দাদা। বলছি তো এতটা দুধ খাবো না। ও মা, এতটা দুধ কোথায়? আজ বিপিনের বাড়িতে পুজো হবে, সেইখানে দুধ খেতে হবে যে। বিপিনের বাড়িতে পুজো হবে, তুমি জানলে কি করে দাদা? আমাকে নিয়ে যাবে? নিশ্চয়ই নিয়ে যাব, কিন্তু তুমি দুধ না খেলে মা যে আমায় বকবে। না খেয়ে নাও। বলছি তো দুধ খাবো, বিপিনের বাড়িতে গিয়ে দুধ খাবো। চলো আমার সঙ্গে। চল চল। ওরে বাবা, একদম কাঁধে করে নিয়ে যেতে হবে। দাঁড়াও দাঁড়াও, আমি দুধটা রেখে নিই। পারুল, পারুল, বলো। এই ফুল এনেছি। ওই থালার উপরে রাখো, দুধের বাটিটা আছে যেখানে। পারুল, পারুল, তুই আমাদের জাতের ঘরে জন্মালি কেন রে? তোর তো বামুন পণ্ডিতের ঘরে জন্মানো উচিত ছিল। কার কোথায় জন্ম হবে তা ভগবানই জানে। আমি আমার কাজ করি। শোনো, কেমন দেখাচ্ছে বলো তো? সুন্দর, খুব সুন্দর। মনে হচ্ছে কোনো মন্দিরে এসেছি। এই নাও, নিমাই দাদা তোমাদের পুজো দেখতে এসছে। ও ঠাকুরের প্রসাদ পাবে বলছে। বসো দাদা, বসো। বসো বসো।
নাও ঠাকুর নাও, নাও আমার পুজো নাও ঠাকুর। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যাদু বাছাধন। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যাদু বাছাধন। উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল। সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই। সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই। ননি চোরা নাম রাখে যতে গোপিনী, কালা সোনা নাম রাখে রাধা বিনোদিনী। করছো বিশ্বম্ভর? ব্যঞ্জন বর্ণ। আচ্ছা বাবা, আজ তোমাকে আমি একটি নতুন পাঠ দেব, কেমন? উচ্চারণ অনুযায়ী বর্ণ 6 প্রকার। 6 প্রকার? 6 প্রকার। যথা কণ্ঠ, কণ্ঠ, জিহ্বা, জিহ্বা, নাসিকা, নাসিকা, দন্ত, দন্ত, ওষ্ঠ, ওষ্ঠ, তালব্য। তালব্য। বুঝেছ? আচ্ছা বেশ, তুমি মন দিয়ে এই 6 প্রকার উচ্চারণ অনুযায়ী যে বর্ণ হয় তা অধ্যয়ন করো, কেমন? আচ্ছা। আজ আর কোনো পুঁথির পড়া নয়, কেমন? আজ তোমাদের হিতোপদেশের একটি কাহিনী শোনাবো। কি খুশি তো সব? হ্যাঁ, আচ্ছা। এই কাহিনীটির নাম হলো নীলবর্ণ শৃগালের কাহিনী। বাবা, শৃগাল কি নীলবর্ণ হয়? সেইটি তো এই কাহিনীর মজা বাবা। হ্যাঁ, একদিন এক শৃগাল জঙ্গল ছেড়ে হঠাৎ লোকালয়ের মধ্যে ঢুকে পড়েছে। তারপর মানুষজনের তাড়া খেয়ে সে যেই পালাতে গেল, অমনি ধোপাদের পাড়ায় গিয়ে ওই নীল গোলা জলের কুড়ির মধ্যে পড়ে তার গায়ের রং একেবারে নীল বর্ণ হয়ে গেল। তারপর 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 সে যখন জঙ্গলে ফিরেছে, তখন তাকে দেখে তো আর শৃগালেরা চিনতেই পারে না। হ্যাঁ, আর শুধু শৃগালেরা কেন, জঙ্গলের অন্য কোনো জীব জন্তু তাকে চিনতে পারছে না, কারণ তার গায়ের রং তো তখন নীল বর্ণ হয়ে গেছে। তারা ভাবছে সে বুঝি ভগবানের কাছ থেকে আসা কোনো নতুন জীব। বাবা, তারপর শৃগাল কি করলো? শৃগাল তো সুযোগ সন্ধানী জন্তু, সে সেই সুযোগে নিজেকে জঙ্গলের রাজা বলে ঘোষণা করে দিলে। বাবা, জঙ্গলের রাজা তো সিংহ, সে কি বললেন? পশুরাজ সিংহ ওই নীলবর্ণ শৃগালকে রাজা বলে স্বীকার করলে। হ্যাঁ, তারপর এই নীলবর্ণ শৃগাল মহানন্দে সেই সুযোগে ওই জঙ্গলে রাজত্ব করতে লাগলো। কিন্তু একদিন হঠাৎ ওই জঙ্গলে যেই অন্য এক শৃগাল হুক্কা হুয়া করে ডেকে উঠেছে, নীলবর্ণ শৃগালও তার সঙ্গে হুক্কা হুয়া করে ডেকে উঠলো। ব্যাস, আর যায় কোথায়? তখন অন্য শৃগালেরা এবং জঙ্গলের অন্য জীবজন্তুরা বুঝতে পেরে গেল, আরে এ তো অন্য জীব নয়, এ তো শুধুমাত্র একটা শৃগাল। তখন তাকে তারা মিথ্যেবাদী বলে একেবারে জঙ্গলের থেকে দূর দূর করে সরিয়ে দিল। সুন্দর কাহিনী। হ্যাঁ, সুন্দর কাহিনী। কিন্তু এই কাহিনী থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? কি? দেখো, এই কাহিনী থেকে আমরা এই শিক্ষাই গ্রহণ করব যে অন্যের কাছে নিজের আসল পরিচয় লুকিয়ে বা অন্যকে ঠকিয়ে কখনো কোনো মহৎ কাজ করা সম্ভব নয়। কেমন? মনে থাকবে তোমাদের?
আচ্ছা, হ্যাঁ, রাত হলো, তোমরা বাবারা আর দেরি করো না, কেমন? ঈশান, যা বাবা, ওদের পৌঁছে দিয়ে আয়। আচ্ছা বিশ্বম্ভর, মনে করো তোমার কাছে 5টি আম আছে, কেমন? তার থেকে তুমি 3টি আম তোমার বন্ধুদের দিয়ে দিলে, তাহলে এবার বলো তো তোমার কাছে কটি আম রইল? 5টি থেকে 3টে আম রইল 2। রইল 2। হ্যাঁ, বেশ 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 বেশ, খুব ভালো। আচ্ছা, আরেকটি প্রশ্ন করি তোমায়। মনে করো তোমার মা তোমাকে 8টি নাড়ু খেতে দিলেন। হ্যাঁ, নাড়ু 8টি দিলেন। তা সে কটা খাবার আগেই তোমার মাসি এসে তোমাকে আরো 2টি নাড়ু দিলেন। তাহলে এবার বলো দেখি তোমার কাছে মোট কটি নাড়ু হলো? 10টি। 10টি? চমৎকার চমৎকার, খুব। কারক কাকে বলে? ক্রিয়ার সহিত যাহার অন্যায় হয় তাহাকে কারক বলে। বাহ! কারক কয় প্রকার? 6 প্রকার, যথা অপাদান, সম্প্রদান, করণ, অধিকরণ, কর্ম এবং কর্তা। আরে এসো 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 চন্দ্রশেখর, এসো এসো এসো। পাঠভ্যাস চলছিল নিশ্চয়ই। বসো মা! ও মা, মেসুমশাই এসেছেন। থাক 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 বাবা। তা চন্দ্রশেখর বলো, কি খবর? তোমাদের সব কুশল তো? হ্যাঁ, বেলপুকুইয়ায় গিয়েছিলাম। শ্বশুরমশাই নিমাইয়ের উপনয়নের দিন ধার্য করেছেন। তা আমায় বললেন খবরটা যেন আপনাকে আজই একবার জানানো হয়। আমি না গেলে উনি হয়তো নিজেই আসতেন। ও তাই নাকি? শ্বশুরমশাই বিশ্বম্ভরের উপনয়নের দিন ঠিক করেছেন? বাহ বাহ। তা কবে? 12ই ফাল্গুন। 12ই ফাল্গুন? হ্যাঁ, তিথিযোগ্য ভালো, তাছাড়া মাহিন্দক্ষণও থাকছে দীর্ঘ সময় ধরে। অতি উত্তম অতি উত্তম। শ্বশুর মশাই নিজে যখন ঠিক করেছেন তখন এর উপর তো আর কথা চলে না। ওগো শুনেছো, আগামী 12ই ফাল্গুন বিশ্বম্ভরের উপনয়নের দিন ঠিক করেছেন আমার শ্বশুর মশাই। শোনো, আর তো বেশি দিন বাকি নেই, তুমি সমস্ত বন্দোবস্ত করে ফেলো। হ্যাঁ, ঠিকই তো। তুমি ভাই ও বেলায় সর্বজয়াকে একবার পাঠিয়ে দিও। আচ্ছা দিদি। থাক বাবা থাক।
মূর্ত মন্ত্রটা টানে দেবেন। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ। সম্ভব এটা তো কি হলো বাবা? কি হলো? কি হলো? কি হয়েছে বলুন না? নিমাই, নিমাই, কি হলো বলুন না? নিমাই, 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 বাবা নিমাই, 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 নিমাই। দেখেছেন দেখেছেন আচার্যদেব, আপনি আপনি লক্ষ্য করেছেন বিশ্বম্বরের সারা শরীরে কেমন একটা দেবজ্যোতি? হ্যাঁ হ্যাঁ, এখন ওর মধ্যে স্বয়ং ঈশ্বর বিরাজ করছেন। আজ থেকে ও আমাদের গৌর হরি। গৌর হরি, গৌর হরি, গৌর হরি। ভবতি ভিক্ষাং দেহি। ভবতি ভিক্ষাং দেহি। ওম স্বস্তি। ভবতি ভিক্ষাং দেহি। ওম স্বস্তি। ভবন ভিক্ষাং দেহি। ভবন ভিক্ষাং দেহি। ওম স্বস্তি। ভবন ভিক্ষাং দেহি। ওম স্বস্তি। ভবতি ভিক্ষাং দেহি। ওম স্বস্তি। না, দাদিমাই না, আর সন্ন্যাস নয় বাবা। আমি তোকে বিয়ে দিয়ে সংসারই করব। মা, একটা কথা বলি, একাদশীর দিন অন্ন গ্রহণ করো না। বেশ বাবা, তাই হবে। মা, আর একটা কথা বলি, আমি এই দেহ ত্যাগ করে চললাম, সময় মতো আসবো। আর এই যে দেহটা রইল, এটা তোমার পুত্র, এর তুমি যত্ন করে লালন পালন করো। নিমাই, কি গো, কটা হলো? হুম হুম। এখনো 1 হয়নি। সে কি, এখনো 1 হয়নি? তা 1 হতে কটা বাকি বাবা? আগে বলছি 1 হতে কটা বাকি? তা তো গুনে নে।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই, কে আছো? রসগোল্লার হাঁড়িটা একবার নিয়ে এসো তো। বিশ্বম্ভর, থাক থাক বাবা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব বলে এলাম। বলুন বাবা। আচ্ছা, উপনয়ন স্থানে তুমি তোমার মাকে বলেছিলে আমি যাই, তোমার পুত্র রইল। এ কথার অর্থ কি বাবা? কবে কি বলেছিলাম? কই, আমার তো কিছু মনে পড়ছে না। হ্যাঁ? ও ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি বিশ্রাম করো, আমি আসি। জগাই, জগাই, ও জগদানন্দ। ও মা, তো শীতিকণ্ঠ ঠাকুর, তাই ভর দুপুরে কোত্থেকে এলে গো? একটু জল দে মা, আগে ব্রাহ্মণের প্রাণ রক্ষা কর। দাও মা, দাও দাও। উফ, তা একদিন তুমি ছিলে কোথায় ঠাকুর? নিশ্চয়ই দক্ষিণে নেমেছিলে। ভাটপাড়া, হালিশহর, গুপ্তিপাড়া, বলা যায় না তোমার তো। তা নতুন করে বিয়ে থা করলে নাকি? সেই পূবের বানর গ্রামের ভট্টাচার্যদের মেয়েকে, তাকে তো তোমার মনে ধরেছিল। তা একটা কাজ করো বাপু, এই পুঁথি পাতারি গুটিয়ে রেখে ঘটকালি যজমান সেরে বিয়ের ব্যবসাটাই শুরু করে দাও না। কি গো ঠাকুর, মুখে রানেই যে তোমার। তা গল্প কি আগেই শুনবি, না আগে তোর বরটাকে আসতে দিবি? সে গেছে কত দূর? সে গেছে ওই গুরু পূর্ণিমার উৎসবের মুরব্বি করতে, এক্ষুনি এসে পড়বে। তুমি আমায় বলো না গো। বলবো তোকে। এবারে বেশ কদিন এই উজির হুসেন শাহর অতিথিশালায় ছিলাম। খুব বিদ্যোৎসাহী লোক, খুব পণ্ডিত, তবে তার পড়াশুনো আরবি ফার্সিতে। আগে ছিল সুবুদ্ধি রায়ের কর্মচারী, তারপরে নিজের কর্মগুণে একটু একটু করে উজির হয়েছে। উচ্চ বংশীয় সৈয়দ বংশের সন্তান। রাজধানীতে তো গন্ডগোল লেগেই আছে, দিন রাত খুন খারাপি চলছে। তার মধ্যে সে আছে একেবারে পরমহংস হয়ে, গায়ে পাঁকটি লাগতে দিচ্ছে না। তবে এই নতুন নবাব আর টিকবে না, বুঝলি? তোকে বলে দিলাম, দেখিস, বেশি দিন নয়। তা গৌড়ের সংবাদ আরো দেব। এখন এদিকের নবদ্বীপের খবর বলতো। নবদ্বীপের খবর সে আর কি, ওই গঙ্গার জল বইছে আর আমাদের দিন চলছে। অদ্বৈত আচার্যের খবর কুশল? হ্যাঁ কুশল, তবে উনি বড় মনোকষ্টে আছেন। মনোকষ্টে? কেন? সে এক বড় বৃত্তান্ত। তার আগে তুমি বলো তো, তুমি এখানে কতদিন থাকছো? তা কতদিন লাগতে পারে বলে আপনার ধারণা? ধরুন 2 দিন, বড়জোর 3 দিন। গৌড়ের দূরতম সীমানাতেও 2 দিনে পৌঁছানো সম্ভব। আমি যদি আপনাকে সাহায্য করি তাহলে আমার ইনাম কি হবে? ইনাম? আপনি হবেন আমার প্রধান অমাত্য। বলুন আর কি চান?
সুলতানি ফৌজের অশ্বারোহী বিভাগ থাকবে আমার অধীনে, আর হিন্দুদের উপর কোনো অত্যাচার করা চলবে না। আচ্ছা উজির, আপনি জানেন আমি কে? কিভাবে আমি উড়ে এসে জুড়ে বসলাম বাংলার মসনদের মাথায়? এ কথা আপনার জানতে ইচ্ছে করে না? যে জিনিস আমি জানি তার দ্বিতীয়বার জানার কোনো ইচ্ছে আমার হয় না। তার মানে আপনি ভুলে যাবেন না, আমার শরীরে বইছে তুর্কি রক্ত। আমার বাবা সৈয়দ আশরাফ আল হুসেনি খুব অল্প বয়সে মারা যান গুপ্তচর বৃত্তি করতে গিয়ে। আরে গৌড়ে সবাই জানে যে আমি ওয়াজির হয়েছি সুবুদ্ধি রায় নফর থেকে, তাই অবুত তো আমাকে রাখতেই হবে। আর যখন আপনি সুলতান হওয়ার খোয়াব দেখছেন, আর সেই দাবা খেলায় আপনি হচ্ছেন রাজা আর আমি হচ্ছি মন্ত্রী, সুতরাং আর কি কি জানেন আপনি আমার সম্পর্কে? আপনি ছিলেন হাবশি। সুলতান ফিরোজের যৌবনে আপনার কাজ ছিল সুলতান ফিরোজকে আফিম আর মেয়ে মানুষ যোগান দেয়া। তাম বাংলায় আপনার মতো ইরানি মেয়ের এবং ঘোড়ার বিশেষজ্ঞ আর কেউ নেই। মাথায় অনেক প্যাঁচ আছে, কিন্তু যুদ্ধ বিগ্রহে ভয় পান। হিন্দুদের সহ্য করতে পারেন না, আবার টুলো পণ্ডিতদের ভয় করে চলেন। 3 ওয়াক্ত নামাজ পড়েন, আবার জ্যোতিষেও বিশ্বাস করেন। আপনি শুনেছেন যে নবদ্বীপের গণকরা এক হিন্দু রাজার উদ্ভবের ভবিষ্যৎবাণী করেছে, তাই ভয় একটু ওই সিঁটিয়ে আছে। তলে তলে সুলতানকে মারার ফিকি রাখছেন। এক কথায় পাক্কা ইবলিশ। আপনার রাজনীতি শিক্ষার গুরুকে? সুবুদ্ধি রায়। আর তাই তো আমি ওকে ফেলতেও পারি না, গিলতেও পারি না। আজ আপনার পুজোর অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ, ওই গঙ্গার ঘাটে সুদর্শন পণ্ডিতের সাথে দেখা। সে তো দেখা হলে আর ছাড়তেই চায় না। আজ সে বিশ্বম্ভরের প্রশংসায় একেবারে পঞ্চমুখ। সবই ঠাকুরের কৃপা। এখন ছেলে যেন আমার ঘরে থেকে সংসারী হয়, সারাক্ষণ আমি এই কামনাই করি। মা করুণাময়ীর কৃপায় ছেলে আমাদের রূপে কন্দর্প কান্তি, গুণে বৃহস্পতি। ভুলবেন না। এই 7 সকালে ছেলেকে আর নজর দেবেন না তো? এ কথা সত্যি, আপনাদের সব অভিযোগ সত্যি। আমি ভেবেছিলাম যে শামসুদ্দিন মুজাফফর শাহ নিজেকে শুধরে নেবেন, কিন্তু তিনি তা করলেন না। আমার সমর্থনে তিনি সুলতান মাহমুদ শাহকে হত্যা করে সুলতান হলেন। হাবসি হিসেবে তাকে কে মনে রেখেছে? অথচ তার স্বভাব বদলালো না। আমি খবর পাচ্ছি যে রাঢ় বাংলায় গৌড়ের প্রতিপত্তি কমছে। বারেন্দ্র ভূমিতেও এতদিন সব ঠিকঠাক ছিল, কিন্তু এখন খবর পাচ্ছি যে ইতস্তত হিন্দু মন্দির ভাঙা হচ্ছে। তীর্থযাত্রীদের সর্বস্ব লুট করছে সুলতানের ফৌজ। আমার অধীনস্থ অশ্বারোহী এমনকি অধিকারী সুবুদ্ধি রায়ের পাইকরাও সেই পাপ কাজে যোগ দিয়েছে। সুলতান নিজের নামে সোনার মোহর বার করলেন বারবাকাবাদের ট্যাগ শাল থেকে, অথচ আমি বুজির হয়ে সেটা জানতে পারলাম না। আমার পাইক পাঠিয়ে সুলতান গঙ্গারামপুরের মৌলানা অকাল গঙ্গায় মসজিদ তৈরির জন্য বিনে মজুরির মিস্ত্রি ধরে আনছে, অথচ এই আদেশ আমি দিইনি। আমাকে সুলতান বলছেন নবদ্বীপে ব্রাহ্মণদের টোল তিনি পুড়িয়ে ছাড়খাড় করে দেবেন। তার ভয় হিন্দু রাজা এসে তাকে উপড়ে ফেলবে। উপস্থিত পরিস্থিতি আমরা সবাই বুঝতে পারছি। 893 হিজরায় বাংলায় হাবশি রাজত্ব শুরু হয়েছিল, কিন্তু বিগত 5 বছরে বাংলার কি উন্নতি হয়েছে? ফসল বাড়েনি, অথচ রাজস্ব বেড়েছে। তার মানে রাজকোষ মোটা হয়েছে দেশের মানুষের রক্তে। এই সাফল্য তো রক্তাক্ত। বেশ, তো তোমার প্রস্তাব তুমি খোলসা করে বলো, আমরা সবাই শুনি।
দুষ্টের দমন। কে হবে শাসক? হোসেন খা। হোসেন খা। বেশ তো। কে হত্যা করবে মুজফ্ফর শাহকে? আমি। আপনারা সবাই বলুন যে আমি সুলতান হবার পর আমার কাছ থেকে আপনারা কে কি চান? সেই হাত পাততে হলো তো। ভবিতব্য সুধা, ভবিতব্য। আমার যে শত্রু ঘরে বাইরে। তার মানে রাজকার্যে যে এই উন্নতি, যে কোনো অন্যায়ের পাকে নিমজ্জিত হয়ে আমি এই উন্নতি চাইনি সুধা। আমি চাইনি অদ্বৈত আচার্য মতো মহাজ্ঞানীর সঙ্গে সম্পর্ক ছেদ করতে। আমি চাইনি প্রভাকর মিশ্রকে রাজনৈতিক বলে দিতে। এ আমার রাজনৈতিক পরাজয় সুধা, সামাজিক পরাজয়। আর শেষ কলঙ্ক লেপন মঞ্জুস্ত্রে। তার জন্য কি তুমি আমাকে দায়ী করছো নাকি? না না সুধা, রামায়ণে রাবণের বিরুদ্ধাচারিতা বিভীষণের দায় কতটুকু? খোলসা করে বলো তো কি বলতে চাইছো? হেয়ালি রাখো। সব হেয়ালি সরিয়ে রাখা যায় না সুধা। কি বলতে চাইছো তুমি? যে রাতে সুলতানের খুন হয় সে রাতেই নবাবী হারেমে পৌঁছে যায় এক হিন্দু মেয়ে। আমার চরেদের কাছে খবর আছে তার পালকি নাকি এই মহলের দিক থেকে গিয়েছিল। তাতে কি? তুমিই বলেছিলে মঞ্জুশ্রী যেচে এই বাড়ির থেকে চলে গেছে। দিদি, হ্যাঁ, তুই চুপ কর। বলো। হোসেন বলছিল তার পিঠের ব্যথা নাকি এখনো আছে। আজ রাত পোহালেই কাল সে নবাব হবে। খোজা মিরান আমাকে খবর দিল নয়া নবাবের জন্য ওই নতুন মেয়েটিকে জোর তৈয়ারি দেওয়া হয়েছে। তার নাম রাখা হয়েছে মুন্নি বেগম। এবার বুঝতে পারছি সুধা, আমাদের বাড়িতে বড় হয়ে ওঠা সেই শাহজওয়ান নম্র বুদ্ধিমান হোসেন খাঁ কি করে আগুন নিয়ে খেলতে শিখলো।